বিন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় কন্যা। গৃহস্থ ঘরের বউ বলিয়া বাপের বাড়িতে বড় একটা আসিতে পারে না। আজ মাসখানেক হইল এখানে আসিয়াছে। আসিয়া অবধি তাহার কাশী দাদার সহিত দেখা হয় নাই। কাশী দাদাকে সে বড় ভালোবাসিত, তাই নাম শুনিয়া ছুটিয়া বাহিরে আসিল। আসিয়া দেখিল কেহ কোথাও নাই, শুধু একজন বাবু অন্ধকারে বারান্দায় বসিয়া আছে। এরূপ কাশী দাদা পূর্বে সে দেখে নাই। বড় লোকের জামাতা হইয়াছে এবং বাবু হইয়াছে দেখিয়া তাহার হাসি আসিল, কিন্তু নিকটে আসিয়া অন্ধকারেও দাদার মুখখানা এত ম্লান বোধ হইল যে সে আর হাসিতে পারিল না। কাশীনাথের মুখ ম্লান হইতে পূর্বে কেহ দেখে নাই, বিশেষ বিন্দু। বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিঞ্চিৎ চিনিতে পারিয়াছিল। সে নিকটে আসিয়া সস্নেহে হাত ধরিয়া বলিল, কাশী দাদা, এখানে একলা কেন? চলো, আমার ঘরে গিয়ে বসবে চলো। কাশীনাথ বিন্দুর ঘরে আসিয়া শয্যার উপর উপবেশন করিল। বিন্দু কহিল, কাশী দাদা, আমি কতদিন এসেছি, তুমি একদিনও দেখতে আসনি কেন? আসতে পারিনি বোন। কেন আসতে পারোনি? কাশীনাথ একটু ইতস্তত করিয়া কহিল, আসতে দেয় না। আসতে দেয় না? সে কি? কাশীনাথ অন্যমনস্কভাবে কহিল, ওই রকম। বিন্দু দুঃখিত হইয়া জিজ্ঞাসা করিল, তোমাকে যেখানে ইচ্ছা সেখানে যেতে দেয় না? না, দেয় না। আমি কোথাও গেলে শ্বশুরমশায়ের অপমান বোধ হয়। বিন্দু বুঝিল এই সকল কথা বলিতে কাশীনাথের ক্লেশ বোধ হইতেছে, তাই অন্য কথা পাড়িয়া বলিল, দাদা, তোমার বউ দেখালে না। কাশীনাথ মৌন হইয়া রহিল। বিন্দু আবার বলিল, কেমন বউ হয়েছে? ভালো, তবে আমি একদিন গিয়ে দেখে আসব। কাশীনাথ মুখ তুলিয়া বিন্দুর মুখের পানে চাহিল। ঈষৎ হাসিয়া বলিল, যেও। এমন সময়ে গুম গুম শব্দে একখানি গাড়ি আসিয়া সদরে থামিল। বিন্দু বলিল, ওই বুঝি তোমার গাড়ি এলো বোধ হয়। যাবার সময় জিজ্ঞাসা করিল, কবে যাবে? কোথায়? বউ দেখতে। বিন্দু মুখ টিপিয়া হাসিয়া বলিল, তোমার যবে সুবিধা হবে সেই দিন এসে নিয়ে যেও। কাল আসবো? এসো। পরদিন কাশীনাথ গাড়ি লইয়া নিজে আসিল। বিন্দুর যাইবার সময় কোথা হইতে হরিবাবু আসিয়া পড়িলেন। তিনি আসিবার সময় গাড়ি দেখিয়া কাশীনাথের আগমন কতকটা অনুমান করিয়াছিলেন। ভিতরে আসিয়া বিন্দু কোথায় যাইতেছে জিজ্ঞাসা করায় মা বলিলেন, বৌমাকে একবার দেখতে যাচ্ছে। কোন বৌমাকে? জমিদারের মেয়েকে? গৃহিণী কথা কহিলেন না। তখন হরিবাবু মহা গম্ভীরভাবে কহিলেন, বিন্দু যদি ওখানে যায় তাহলে এ জন্মে আমি আর ওর মুখ দেখব না। মা বিস্মিত হইয়া কহিলেন, সে কি রে, ভাইয়ের বউকে দেখতে যাবে, তাতে দোষ কি? দোষের কথা তোমাকে বুঝিয়ে দেবার সময় নাই। বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে এ বাড়িতে সে যেন আর না আসে। হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তাহা অবিদিত ছিল না। সে নিঃশব্দে ঘরে গিয়া কাপড় চোপড় খুলিয়া রাখিল। কাশীনাথ দাঁড়াইয়া সব দেখিল। তাহার পর ম্লান মুখে গাড়িতে আসিয়া বসিল। সন্ধ্যার সময় কমলা জিজ্ঞাসা করিল, কই, ঠাকুরঝি এলেন না? কাশীনাথ কাতরভাবে বলিল, তাঁরা পাঠালেন না। কেন? তা জানি না, বোধহয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয়। কথাগুলি
কমলার বুকের ভিতর গিয়া বিঁধিয়া রহিল। জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আরও 2টি সংসার করিয়াছিলেন, কিন্তু তাহাতে সন্তানাদি হয় নাই। সে সমস্ত গত হইলে মনের দুঃখে বৃদ্ধাবস্থায় আরেকটি সংসার পাতাইলেন। তাহার ফল একটিমাত্র কন্যারত্ন। নিঃসন্তানের সন্তান হইলে পুত্রকন্যার ভেদ রাখে না। তাই কমলা কর্তার উপর কর্তা, গৃহিণীর উপরও গৃহিণী। তাহার কথা কাটে কিংবা অমান্য করে এ বাড়ির মধ্যে এ ক্ষমতা কাহারও ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সর্ববিষয়ে সর্বময়ী কর্ত্রী। তথাপি একজনকে কিছুতেই সে আয়ত্ত করিতে পারিল না। যাহাকে পারিল না সে তাহার স্বামী। কমলা অনেক করিয়া দেখিয়াছে, রাগ করিয়া দুঃখ করিয়া দেখিয়াছে, মান করিয়া অভিমান করিয়া দেখিয়াছে, আদর যত্ন করিয়া দেখিয়াছে, কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করিতে পারে নাই। দখল করা তো দূরে থাকুক, তাহার বোধ হয় কাছে যাইতেও পারে নাই। একটা দরিদ্র লোক যে কত বড় মন লইয়া তাহার স্বামী হইয়া আসিয়াছে তাহা সে কিছুতেই নির্ণয় করিয়া উঠিতে পারে না। নিত্য 2 বেলা কমলা প্রার্থনা করিত, ঠাকুর, ওর মনটি আমাকে ধরিয়ে দাও। সময়ে অসময়ে মনে করিত বোধ হয় মনই নাই, তাই ধরিতে পারি না। কমলার নিকট তাহার স্বামী একটি জটিল রহস্য বলিয়া মনে হইত। যত দিন যাইতে লাগিল তত অধিক জটিল বলিয়া মনে হইল। কখনো সে ভাবিত স্বামীর এত অধিক ভালোবাসা বোধ হয় কোনো স্ত্রী কখনো লাভ করে নাই। কখনো মনে হইত এত দারুণ উপেক্ষাও বোধ হয় কখনো কাহাকেও ভোগ করিতে হয় নাই। তথাপি কমলার দিন কাটিতে লাগিল। শুধু কাটে না কাশীনাথের, পুঁথিতেও আর মন বসে না। চুপ করিয়া বসিয়া থাকিতেও বিরক্তি বোধ হয়। কথাবার্তা আমোদ আহ্লাদেও প্রবৃত্তি হয় না। অমন হৃষ্টপুষ্ট শরীর কৃশ হইতে লাগিল, অমন গৌরবর্ণ কালো হইতে লাগিল। ক্রমশ ক্ষয় হইয়া আসিতেছে দেখিয়া কমলা কপালে করাঘাত করিল। পূর্বে সে প্রতিজ্ঞা করিয়াছিল এ কথা আর জিজ্ঞাসা করিবে না, কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা চলিল না। স্বামী আসিলে তাহার পায়ে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। কাশীনাথ বিব্রত হইয়া কমলার হাত ধরিয়া তাহাকে তুলিবার চেষ্টা করিল, কিন্তু কিছুতেই তুলিতে পারিল না। কি হয়েছে, কাঁদছ কেন? কমলা কথা কহিল না। বহুক্ষণ কাঁদিয়া কাটিয়া পায়ের উপর মুখ রাখিয়া কহিল, তুমি আমাকে একেবারে মেরে ফেলো, এমন একটু একটু করে পুড়িও না। কাশীনাথ অত্যন্ত বিস্মিত হইল। কেন, কি করেছি তা কি তুমি জানো না? কই, কিছুই না। আর যা ইচ্ছে করো, কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলিতে পারিল। কাছে বসাইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? বেশ করে বুঝিয়ে বলো দেখি। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আমার শরীর কি বড় মন্দ হয়েছে? কমলা চোখে আঁচল দিয়া কাঁদিতেছিল। সেইভাবে ঘাড় নাড়িয়া জানাইল, হয়েছে। আমিও বুঝিতে পারি হয়েছে, কিন্তু কি করব বলো? কমলা মুখ তুলিয়া বলিল, ওষুধ খাও। কাশীনাথের হাসি আসিল। কহিল, ওষুধে সারবে না। তবে কিসে সারবে তা জানি নে। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না? তবে কি আমার কপালটা একেবারে পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদাসিধা মানুষ, টোলে পড়া বিদ্যা সোহাগ আদরও জানিত না, প্রণয় সম্ভাষণও তাহার আসিত না। কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হইয়া
কমলার হাত ধরিয়া চক্ষু মুছাইয়া দিয়া সে বলিল, এখানে সুখ পাই না, তাই বোধহয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে যাব কোথায়? এখান ছাড়া কি আর জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো। তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে কি শ্বশুরমশায়ের ভালো বোধ হবে? আর এমন করে শুকিয়ে গেলেই কি তার ভালো বোধ হবে? ভালো বোধ হবে না। কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখে। কমলা মুখ চাপিয়া ধরিল। ছি, ওসব কথা বলো না। আমাকে সব কথা খুলে বলো, আমি উপায় করে দেব। কাশীনাথ চিন্তা করিয়া কহিল, সব কথা তোমাকে খুলে বলা যায় না। আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এইসব দেখে শুনে মনে হয় আমাদের এ বিয়ে না হলেই ভালো হতো। কেন? তুমি বলো দেখি, আমাকে পেয়ে কি একদিনের তরেও সুখী হয়েছ? আমি সোহাগ জানি নে, আমি আদর জানি নে, ধরতে গেলে কিছুই জানি নে। তোমাদের এই বয়সে কত স্বাদ, কত কামনা, কিন্তু তার একটিও কি আমাকে দিয়ে পূর্ণ হয়? আমি যেন তোমার স্বামী নই, শুধু তার ছায়া। কমলার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সব কথা সে ভালো বুঝিতেও পারিল না। একটা কথা তাহার অন্তরের ভিতর হইতে এতক্ষণ ধরিয়া বাহির হইবার নিমিত্ত ছটফট করিতেছিল। সেটাকে যেন বলপূর্বক একটা বায়ুহীন কক্ষে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে। বিষম পীড়াপিড়ি করিয়া এইবার বাহির হইয়া পড়িল। কম্পিত কণ্ঠে কমলা জিজ্ঞাসা করিল, আমাকে কি তুমি দেখতে পারো না? সে কথা আরেকদিন বলবো। না, বলো, কিন্তু আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাউকে বিয়ে করলে কি সুখী হতে? তাও তো ঠিক বলতে পারিনি। শুনিয়া কমলার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিল। এই সময়ে একজন দাসী বাহির হইতে বলিল, দিদিমণি, মার বড় জ্বর হয়েছে, তোমাকে ডাকছেন। কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল। গৃহিণীর সে জ্বর আর সারিল না। 15 দিবস মাত্র ভুগিয়া সকলকে কাঁদাইয়া প্রাণ ত্যাগ করিলেন। পত্নী শোক প্রিয়বাবুর বড় বাজিল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝিলেন তাহাকেও অনেকদিন পৃথিবীতে থাকিতে হইবে না। এইবার কমলার অনেক কাজ পড়িল। নিজের সুখ চিন্তা ব্যতীত পৃথিবীতে অনেক কিছু করিতে হয়। বৃদ্ধ পিতা ক্রমশ অপটু হইয়া আসিতেছেন। কমলা সর্বদাই পিতার নিকট থাকিতে লাগিল। আর কাশীনাথ, সে সৃষ্টি ছাড়া লোক, এইবার যেন সময় বুঝিয়া পুস্তকের রাশি লইয়া গৃহের কবাট রুদ্ধ করিয়া বসিল। যখন পুস্তকে মন লাগে না, তখন বাহির হইয়া যায়। কখনো হয়তো একাদিক্রমে 2 দিন ধরিয়া বাটিতেই আসে না। কোথায় আহার করে, কোথায় নিদ্রা যায়, কেহই জানিতে পারে না। এসব দেখিয়া শুনিয়া কমলা একরকম হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছে। সে যুবতী হইলেও এখনো বালিকা মাত্র। স্বামী প্রীতি, স্বামী ভক্তি এখনো তাহার শিক্ষা হয় নাই। শিখিতেছিল, কিন্তু বাধা পড়িয়াছে। আবার স্বামী করতে কি বাধা পড়িয়াছে, তাহার আর দোষ কি? সে যাহা শিখিয়াছিল ক্রমশ ভুলিতে লাগিল। যেসব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়িয়াছিল, তাহা এখনো উজ্জ্বল হয় নাই। বাহিরের সৌন্দর্য এখনো ভিতরে প্রতিবিম্বিত হইতে পারে নাই। অযত্নে অসাবধানে তাহা ক্রমশ ক্ষয় হইয়া আসিতে লাগিল। শেষে যখন একেবারে মিলাইয়া গেল, কমলা তখন জানিতেও পারিল না। একখানা ভগ্ন অট্টালিকার 2-1খানা ইট, 2-1 টুকরা কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে।
কখনো কখনো দেখিতে পাইত, কিন্তু সে সকল একত্র করিয়া আবার জোড়া দিয়া অট্টালিকা গাঁথিবার তাহার ইচ্ছাও ছিল না, সামর্থ্যও ছিল না। এখানে এক সময়ে একটা রাজপ্রাসাদ ছিল, প্রমোদ কানন ছিল, স্বপ্নের ঘোরে আসিয়াছিল, স্বপ্ন শেষে চলিয়া গিয়াছে। সে স্বপ্ন ফিরিয়া দেখিবারও তাহার আর স্বাদ নাই। যাহা গিয়াছে তাহা গিয়াছে। বৃদ্ধ পিতার সেবা করিয়া, দাস দাসীকে আদর যত্ন করিয়া কর্মসুখে তাহার দিন অতিবাহিত হইয়া যাইতেছে। কিন্তু একের যাহাতে সুখ হয়, অন্যের তাহাতে তো হয় না। কমলা যে সুখ অনুভব করিতে লাগিল, বুড়া ঝি তাহাতে মর্মে ক্লেশ পাইতে লাগিল। অনেক দেখিয়া শুনিয়া সে গোপনে এক দিবস প্রিয়বাবুকে কহিল, জামাইবাবু যেন কীরকম হয়ে যাচ্ছেন, কখন বাড়িতে থাকেন, কখন চলে যান, কখন কি করেন, বাড়ির কেউ জানতে পারে না। দিদিমণির সঙ্গেও বোধহয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর ও মন লইয়া বিব্রত ছিলেন, এ সকল দেখিতে পাইতেন না। বৃদ্ধা দাসীর কথায় তাহার চৈতন্য হইল। কমলা আসিলে সস্নেহে কহিলেন, মা, আমি যা জিজ্ঞাসা করব তাহার যথাযথ উত্তর দেবে। কমলা পিতার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি কথা বাবা? দেখ মা, আমাকে লজ্জা করবার আবশ্যক নাই। বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করতেও নাই। আমাকে সব কথা খুলে বল, আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব। কমলা মৌন হইয়া রহিল। প্রিয়বাবু আবার কহিলেন, সুখে থাকবে বলে তোমাকে সুপাত্রের হাতে দিয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু তোমাকে অসুখী দেখে মরেও আমার সুখ নেই। বৃদ্ধের চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। কমলার চক্ষু দিয়াও জল পড়িতেছিল। বৃদ্ধ সে অশ্রু সস্নেহে মুছাইয়া বলিলেন, সব কথা আমাকে খুলে বলবি নে মা, কিন্তু কি বলিতে হইবে কমলা তাহা খুঁজিয়া পাইল না। প্রিয়বাবু কিছুক্ষণ মৌন থাকিয়া আবার কহিলেন, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবিল, ভাব থাকলে তো ঝগড়া হবে। ঘাড় নাড়িয়া বলিল, না, ঝগড়া হয়নি, তবে সে বুঝি তোকে দেখতে পারে না? কমলার একবার ইচ্ছা হইল, বলে, তাই বটে, কিন্তু তাহা পারিল না। স্বামী তাহাকে দেখিতে পারে না বলিতে তাহার বুকে বাজিল। সে চুপ করিয়া রহিল। প্রিয়বাবু ম্লান মুখে হাসিয়া বলিলেন, তবে তুই বুঝি দেখতে পারিস নে? কমলা ভাবিল, তাই হবে বুঝি, আমি হয়তো দেখতে পারি নে। কিন্তু সে কি কথা, আমি আমার স্বামীকে দেখতে পারি নে? কমলা শিহরিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখিবার চেষ্টা করিল। দেখিল সেখানকার গীত বাদ্য বন্ধ হইয়া গিয়াছে। শুধু মাঝে মাঝে দুই একজন জিনিসপত্র সরাইয়া লইতে আসিতেছে যাইতেছে। তাহাদেরই করস্থিত বাদ্যযন্ত্রে অসাবধানে কখনো হয়তো একটু আধটু সুর বাহির হইয়া পড়িতেছে। কখনো হয়তো দুই একজন অভিনেতা পাশ হইতে উকি মারিয়া দেখিতেছে। কমলা কাঁদিয়া অঞ্চল দিয়া চক্ষু আবৃত করিল। প্রিয়বাবু অতিশয় কাতর হইলেন, বলিলেন, কেন কাঁদিস মা? বাবা, আমরা যেন কেউ কারো নই। প্রিয়বাবু ধীরে ধীরে কন্যাকে আপনার বুকের কাছে টানিয়া লইলেন। ধীরে ধীরে অতি মৃদু স্বরে বলিলেন, ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে যে আমার সর্বস্ব ছিল। এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয়ে দিনের বেলা আসে না। সন্ধ্যা হয়ে আসছে,
যদি সে এসে তোর এ কথা শুনতে পায় তাহলে মনে বড় দুঃখ পাবে। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল, ঘরটায় অন্ধকারও হইয়াছিল। কমলা সচকিতে চতুর্দিকে চাহিয়া দেখিল বাস্তবিক কেহ ঘরে আসিয়াছে কিনা। কেহ কোথাও নাই দেখিয়া আশ্বস্ত হইল। সে তখন বাহিরে আসিল। তখন তাহার পা কাঁপিতেছিল, শরীর এত দুর্বল বোধ হইতেছিল যেন অর্ধেক রক্ত কেহ বাহির করিয়া লইয়াছে। তাহার কাজকর্ম সমাপ্ত করিয়া যে ঘরে কাশীনাথ মাটির উপর আসন পাতিয়া প্রদীপ জ্বালিয়া পুঁথি খুলিয়া বসিয়াছিল সেইখানে গিয়া উপবেশন করিল। কাশীনাথ মুখ তুলিয়া দেখিল কমলা। বিস্ময়ে বলিল, তুমি যে? আমি এসেছি, বসো বলিয়া কাশীনাথ আবার পুঁথিতে মনোসংযোগ করিল। কমলা বহুক্ষণ ধরিয়া তাহার পুঁথি পাঠ দেখিল, তাহার পর হাত দিয়া পুঁথি বন্ধ করিয়া দিল। কাশীনাথ আশ্চর্য হইয়া মুখ তুলিয়া বলিল, বন্ধ করলে যে? দুটো কথা কও, রোজ পড়ো, একটু না পড়লে ক্ষতি হবে না, এই জন্যে বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এজন্যও বটে। কাশীনাথ অল্প হাসিয়া বলিল, কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা কও না, কাছে এসো না, বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি? একটু হাসিয়া বলিল, জ্বর হয়েছে, আজ দুদিন কিছুই খাইনি, তা তুমি তো একবার খোঁজ নাওনি। কমলা মুখ তুলিয়া দেখিল স্বামীর মুখ বড় শুষ্ক, কপালে হাত দিয়া দেখিল গা গরম। তখন কাঁদিয়া স্বামীর কোলের উপর লুটাইয়া পড়িল। লজ্জায় তাহার মরিতে ইচ্ছা হইল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও, তোমার সব ভার আমাকে নিতে দাও। আমি পারি, কিন্তু তুমি রাখতে পারবে কি? কেন পারবো না? দেখি, আমাকে নাও। অনেক দিন নিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না, এখনো হয়তো সবসময় ঠিক বুঝতে পারবে না। কমলা প্রদীপের আলোকে সে মুখ যতখানি পারিল দেখিয়া লইল। একবার যেন মনে হইল সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য তাহার আত্মবিস্মৃতি ঘটিল। সে পূর্ণাবেগে কহিয়া উঠিল, কেন তুমি এতদিন তোমাকে চিনতে দাওনি? কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে আমাকে এত কষ্ট দিলে? আনন্দের উচ্ছ্বাসে কমলা স্বামীর গলা জড়াইয়া ধরিল। কাশীনাথের চক্ষু দিয়াও সেদিন জল পড়িতে লাগিল। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডাকিয়া পাঠাইয়া কহিলেন, বাপু, আমি আর অধিক দিন বাঁচব না। আমার নেই পুত্র, বিষয় আশয় যা কিছু রেখে যেতে পারলাম তা সমস্তই তোমাদের রইল। যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও, না হলে কিছুই থাকবে না, অপরে সমস্ত ফাঁকি দিয়ে নেবে। কাশীনাথ অবনত মস্তকে কহিল, আজ্ঞা করুন। প্রিয়বাবু বললেন, আজ্ঞা আর কি করব, কাল হতে সকালবেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো। যে আজ্ঞে বলিয়া কাশীনাথ প্রস্থান করিল। প্রিয়বাবু কন্যাকে ডাকিয়া বলিলেন, মা, বুড়া হয়েছি, বিষয় দেখিতে পারি না, তাই কাশীনাথকে আমার জমিদারির সমস্ত ভার দিলাম। উত্তরকালে তার কাজ করতে অসুবিধে না হয় এজন্য মধ্যে মধ্যে উপদেশ দেব। কয়েক দিবস তিনি নিজে কাছারি ঘরে গিয়া কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝাইয়া দিলেন। সেও হাতে একটা কাজ পাইয়া খুশি হইল। জমিদার বাড়ির ভিতরে ভিতরে
যে একটা দাহ উপস্থিত হইয়াছিল, অনেক দিন পরে তাহার জ্বালা যেন ধীরে ধীরে কমিয়া আসিতে লাগিল। কাশীনাথ নিয়মিতভাবে কাছারির কাজকর্ম করে, কমলা নিয়মিতভাবে সংসার চালাইয়া যায় এবং প্রিয়বাবু নিয়মিতভাবে শয্যায় শুইয়া থাকেন। সংসার বেশ স্বচ্ছন্দে চলিয়া যাইতেছিল। কিন্তু কিছু দিবস পরে প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতে লাগিল। এক দিবস তিনি কমলাকে ডাকিয়া বলিলেন, আমি উইল করেছি। পরে উপাধানের নিম্ন হইতে একটা কাগজ বাহির করিয়া পাঠ করিতে লাগিলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও অপর অর্ধেক কন্যা কমলা দেবীকে দান করিলাম। কেমন, ভালো হয়নি মা? কমলা কথা কহিল না। প্রিয়বাবু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা, তোমার মনোমতো হয়নি কি? এ উইল তিনি বিশেষ করিয়া কমলাকে খুশি করিবার জন্যই করিয়াছিলেন। তাহার মনে মনে বিশ্বাস ছিল, তাহার স্বামী সম্পত্তির সত্যকার মালিক হইলে কমলাও অত্যন্ত প্রীত হইবে। কিন্তু কমলা যে কথা ভাবিতেছিল তাহা মুখে বলিতে তাহার লজ্জা করিতে লাগিল। প্রিয়বাবু পুনর্বার জিজ্ঞাসা করিলেন, কিছু বলবে কি? কমলা ঘাড় নাড়িয়া বলিল, হাঁ। কি মা? কমলা একটু ইতস্তত করিয়া কহিল, সমস্ত বিষয় আমার নামে লিখে দাও। সে কি কথা মা? কমলা মুখ নত করিয়া বসিয়া রহিল। প্রিয়বাবু প্রাচীন লোক, সংসারে অনেক দেখিয়াছেন, অনেক শুনিয়াছেন। কমলার মনের কথা তাহার নিকট প্রচ্ছন্ন রহিল না। একে একে সব কথা যেমন তলাইয়া বুঝিতে লাগিলেন, অল্প অল্প করিয়া তেমনি অবসন্নতা তাহার শরীর ছাইয়া ফেলিতে লাগিল। উপাধানে ভর দিয়া উঠিয়া বসিয়াছিলেন। এখন সেই উপাধানে মাথা রাখিয়া চক্ষু মুদিয়া শুইয়া পড়িলেন। বহুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মনে দুঃখ দিতে চাই না। সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে যাব, কিন্তু কাজটা ভালো হবে না। আশীর্বাদ করি, সুখী হও।